এক বুদ্ধিমান রাজা ছিল। রাজার 4 জন ছেলে ছিল। যখন 4 জন ছেলে ছোট ছিল তখন তারা নিজেদের মধ্যে মিলেমিশে থাকতো, একসাথে খেলতো আর একসাথে খাবারও খেত। কি হলো করণ, তোমার থালা খানি কেন? রান্নাঘরে খাবার শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, আমরা 3 জনের থালা থেকে অল্প অল্প করে খাবার তোমাকে দিচ্ছি। রাজা ওদের মধ্যে ভালোবাসা দেখে খুব খুশি হতো। কিন্তু যখন 4 জন বড় হলো আর ওদের বিয়ে হলো তখন ওদের মধ্যে মনের অমিল বাড়তে থাকে। দাদা, রূপনগর থেকে যে খাজনা এলো তা তুমি পুরোটাই নিয়ে নিলে, আমার ভাগটাও চাই ভাই। রাজ্যের জমিতে যে আনাজপাতি হয়েছে তা বিক্রি করে তুমি অনেক টাকা কামিয়েছো। আগে অর্ধেক টাকা আমাকে দাও, তারপর ভাগ চেয়ে নিও। তোমরা সব নিজেদের মধ্যে ভাগ করছো, আমাদেরও ভাগ চাই ভাই। রাজা যখন নিজের ছেলেদের এমন করে ঝগড়া করতে দেখলো খুবই দুঃখ পেল। রাজা নিজের ছেলেদের বোঝাতো যদি ওরা মিলেমিশে থাকে তবে রাজ্য সুরক্ষিত থাকবে আর প্রজারাও ওদের ভালোবাসবে, কিন্তু ওরা যদি এভাবে লড়াই করতে থাকে তাহলে আলাদা আলাদা হয়ে দুর্বল হয়ে পড়বে। কিন্তু ছেলেরা তার কথা কানে তুলত না। রাজা বুড়ো হয়ে গেছিল, অসুস্থও হয়ে পড়েছিল। সে নিজের মন্ত্রীকে ডাকলো আর 4টে ঘড়াতে কিছু ভরে নিজের পালঙের 4 পায়ায় তলায় রাখতে বলল। কিছুদিন পর যখন রাজার মনে হলো তার শেষ সময় উপস্থিত হয়ে এসছে তখন সে তার 4 ছেলেকে ডাকলো। বাছারা, আমি সব সম্পত্তি আমার পালঙ্কের 4 পায়ার নিচে পুঁতে রেখেছি। আমি মারা যাবার পর তোমরা 4 জন এক একটা পায়ের কাছে দাঁড়াবে, তারপর খুঁড়বে। যার ভাগে যা বেরোবে তার মেনে নিও তোমরা। 4 জন ছেলেই জানতো ওদের বাবা বুদ্ধিমান, কারোর সাথে তিনি পক্ষপাতিত্ব করবেন না, এই জন্য তারা তাদের বাবার কথা মেনে নেয়। আপনি চিন্তা করবেন না বাবা, সবকিছু মন্ত্রীমশাইয়ের নির্দেশে আপনার ইচ্ছে মতোই হবে। কিছুদিন পর রাজা মারা গেলেন। ছেলেরা পুরো সম্মানের সাথে বাবার অন্তিম সৎকার করল। তারপর মহলে এসে রাজার পালঙ্কের 4 পায়ার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। মন্ত্রীমশাই, খোঁড়া শুরু করুন। প্রথম ছেলে যে কোনায় দাঁড়িয়েছিল সেখানে খোঁড়া শুরু হলো। পালঙের পায়ের নিচে থেকে একটা ঘড়া বেরোলো, ঘড়াতে মাটি ভরা ছিল। এটা কি শুধু মাটি? তারপর দ্বিতীয় পায়ের নিচে খোঁড়া শুরু হলো। দ্বিতীয় ঘড়া বেরিয়ে এলো। দ্বিতীয় ঘড়ায় পশুদের হাড় ছিল। দ্বিতীয় ছেলে খুব হতাশ হলো। তৃতীয় পায়ের নিচ থেকে 3 নম্বর ঘড়া বের হলো। তৃতীয় ঘড়া গমে ভর্তি ছিল। তৃতীয় ছেলেও হতাশ হলো। চতুর্থ পায়ের নিচে খোঁড়া হলো। সেই ঘড়া থেকে কিছু রূপোর টাকা বেরোলো। চতুর্থ ছেলে খুব খুশি হলো, কিন্তু আবার উদাস হয়ে গেল, কারণ 1 ঘড়া রূপোর কয়েন নিয়ে ও কি করে জীবনযাপন করবে। 4 জন ছেলেই নিজের বাবার ওপরে খুব রাগ করলো। এসব কি পাগলামি! মাটি, পশুর হাড়, বাবাকে আমার এই সম্পত্তি দিয়ে গেলেন। আমার মনে হয় বাবা বুড়ো হয়ে মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল। এটা কোনো ভাগ বাটোয়ারা? আমরা এই ভাগাভাগি মানি না। রাজা মশাই খুব বুদ্ধিমান ছিলেন, উনি আপনাদের সাথে ধোঁকা বা বিশ্বাসঘাতকতা করতে পারেন না। আমরা নিশ্চয়ই ওনার ভাগ বাটোয়ারাকে বুঝতে পারিনি। আমাদের প্রতিবেশী রাজার রাজা বুদ্ধিমতীর কাছে যাওয়া উচিত। উনি খুব বুদ্ধিমান, হয়তো উনি এই ভাগাভাগিটার রহস্য আমাদের বোঝাতে পারবেন। 4 জন ছেলে রাজা বুদ্ধিমনির দরবারে পৌঁছায় আর তাকে সব কথা খুলে বলে। তোমার বাবা খুব বুদ্ধিমান ছিলেন। ভাগাভাগির রহস্য একদম পরিষ্কার। যে ছেলের গড়ায় মাটি বেরিয়েছে সারা রাজ্যের জমি তার হয়ে গেছে। যে ছেলের গড়ায় পশুর হাড়গোড় বেরিয়েছে সারা রাজ্যের পশু পাখি হলো তার। যে ছেলের ঘোড়ায় গম বেরিয়েছে সারা রাজ্যের আনাজপাতি তার হয়ে গেছে। আর যে ছেলের ঘোড়ায় রূপোর টাকা বেরিয়েছে সারা রাজ্যের যত খাজনার টাকা হবে সবকিছু তার হবে। 4 জন ছেলেই খুশি হয়ে তাদের নিজের রাজ্যে ফিরে আসে। ঘরে ফিরেই যখন তারা চিন্তা ভাবনা করে তখনই খুব আশ্চর্য হয়, কারণ যে ছেলের কাছে সারা রাজ্যের আনাজপতি ছিল তার কাছে জমি ছিল না। আসলে সে আনাজপতি চাষ করবে কোথায়? আর যে ছেলের কাছে জমি আছে তার কাছে আনাজপতি নেই। খালি জমি নিয়ে সে কি করবে? যে ছেলের নামে রাজ্যের সব পশু ছিল সে পশুদের চড়াবে কোথায়? কারণ ওর নামে তো জমিই নেই। চতুর্থ ছেলের কাছে শুধু রাজ্য থেকে পাওয়া খাজনা ছিল,
কিন্তু ও থাকবে কোথায়, কারণ তার কাছে জমি নেই। আর খাবে কি, কারণ ওর নামে কোনো শস্য আনাজ নেই। 4 ছেলে আলোচনা করতে শুরু করলো এবং সিদ্ধান্তে পৌঁছলো যে তাদের মিলেমিশে থাকাই ঠিক হবে, না হলে ওরা মুশকিলে পড়ে যাবে। এখন বুঝলে তোমাদের বাবার ভাগ বাটোয়ারার আসল রহস্য? তিনি চাইতেন তোমরা নিজেরা মিলেমিশে থাকো, এই জন্য উনি এমন ভাগাভাগি করে গেছে। 4 ছেলেই তাদের বাবার বুদ্ধিমতির প্রশংসা করে আর লড়াই ঝগড়া ছেড়ে মিলেমিশে থাকতে শুরু করে। দূর এক দেশে ভূত সিং নামের একজন বুদ্ধিমান রাজা থাকতেন। রাজার কাছে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু ওনার জীবনে ব্যাস একটাই দুঃখ ছিল, ওনার কোনো ছেলে ছিল না। রাজার 3টি মেয়ে ছিল, আগোরি, শক্তি আর সরস্বতী। 3 জনই যুবতী ছিল আর বিয়ে করার জন্য জেদ করছিল। বাবা, আমার বয়স 25 বছর হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দিন আর রাজপাট আমার বরের নামে করে দিন, কারণ আমি সব থেকে বেশি ফর্সা আর সুন্দরী। বাবা, রাজপাট ওকে দেওয়া যাবে না, রাজ্য আমার নামে দেওয়া উচিত, কারণ আমি সব থেকে বেশি শক্তিশালী আর আমার নিজের মতোই একজন শক্তিশালী যুবককেই বিয়ে করব। বাবা, আমি সব থেকে বেশি শান্ত আর বুদ্ধিমতী, আমি আমারই মতো একজন যুবককে বিয়ে করব। আপনি চাইলে রাজপাট আমার নামে করতে পারেন। রাজা বুঝতেই পারছিল না যে 3 জনের বিয়ে দেবার পর রাজ্য কার নামে করা উচিত। উনি নিজের সমস্যা নিয়ে নিজের গুরুর কাছে যান। গুরু রাজাকে 3টি ঘোড়া দেন আর রাজার কানে কিছু একটা বলেন। রাজা ওই ঘোড়াগুলোকে নিয়ে নিজের মেয়েদের কাছে পৌঁছন। এরা হলো 3টে জাদুই ঘোড়া, এদের নিয়ে রাজ্যের সব রাজ্যের বাইরে ঘুরতে যাও আর নিজের জীবনসাথীকে খোঁজো। যে সব থেকে বুদ্ধিমান পাত্রকে খুঁজবে ওর ঘোড়া উঠতে শুরু করবে। যে ঘোড়া উঠতে শুরু করবে আমি রাজ্যপাট তাকেই দিয়ে দেব। 3 জন মেয়েই নিজের নিজের ঘোড়ায় চেপে জীবনসাথী খুঁজতে বেরিয়ে পড়ে। বলা হয় মানুষ নিজের স্বভাব অনুযায়ী নিজের মতোই লোককে খোঁজে। প্রথম মেয়ে ফর্সা আর অহংকারী ছিল, ও পাশের রাজ্যে গিয়ে নিজের মতোই একটা ফর্সা আর অহংকারী ছেলে খুঁজে নেয়। আমি সিদ্ধ রাজ্যের রাজকুমার, সব থেকে ফর্সা আর সুন্দর, লোকেরা আমার কথা মানে, নয়তো আমি ওদেরকে চাবুক মারি। আমরা একে অপরকে পছন্দ তো করে নিয়েছি, আর আমি তোমাকে আমার জীবনসাথীও বানাতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? সমস্যা হলো এটা যে আমরা হলাম 3 জন বোন। আমাদের বাবা 3 জনকেই এক একটা জাদুই ঘোড়া দিয়ে বলেছিলেন যে কেউ সব থেকে বুদ্ধিমান যুবককে খুঁজে পাবে ওর ঘোড়া উঠতে শুরু করবে আর রাজপাট ওকেই দেওয়া হবে। আমি তো তোমাকে পছন্দ করেই নিয়েছি, কিন্তু নাই ঘোড়ার ডানা আছে আর নাই সে উড়ছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো উপায় খুঁজে নেব। আমার রাজ্যে একজন বড় বড় পাখি পোষে এমন লোক আছে যার কাছেই যাওয়া উচিত। অন্যদিকে দ্বিতীয় মেয়ে শক্তি নিজের মতো একজন শক্তিশালী যুবককে পছন্দ করে। আমি আরপুর রাজ্যের রাজকুমার, দুনিয়ায় সব থেকে শক্তিশালী, আমার মোকাবেলা করতে কেউ পারে না, সবাইকে নাস্তানাবুদ করে দিই আমি। শক্তি নিজের শক্তিমান সাথীকে বাবার বলা সব কথাগুলো খুলে বলে। আমি তোমাকে পছন্দ করেছি, কিন্তু আমার ঘোড়া তো উড়ছেই না। রাজপাট আদায় করার জন্য আমার কাছে একটা উপায় আছে। আমি তোমার 2 জন বোনকেই মেরে ফেলবো। যদি ওরা নিজের জীবনসাথী পছন্দ করে থাকে তাহলে ওদেরকেও মেরে ফেলবো। তৃতীয় মেয়ে সরস্বতী একটা গরিব কিন্তু দয়ালু আর বুদ্ধিমান ছেলেকে পছন্দ করে। সে তার বাবার বলা কথাগুলো ছেলেটাকে বলে। দেখো, আমার রাজ্যের কোনো লোভ নেই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো তোমার বাবার কাছেই যাই। যদি ঘোড়াই থাকে তাহলে রাস্তায় হতে পারে উড়েই যাবে, আর যদি না ওড়ে তাহলে যেমন তোমার বাবার ইচ্ছে। 3 জন মেয়েই
নিজের নিজের জীবনসাথীর সঙ্গে প্রাসাদের দিকে রওনা দেয়। শক্তির জীবনসাথী যে সবথেকে বেশি শক্তিমান ছিল, আগরি আর ওর জীবনসাথীকে আক্রমণ করে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও! রাজার সৈনিকরা এসে শক্তি আর তার জীবনসাথীকে ধরে ফেলে আর ওদেরকে রাজার সামনে নিয়ে আসে। শক্তি, তুমি রাজ্য পাওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলে। তুমি ভুল জীবনসাথীকে পছন্দ করেছ। অগরি, এবার তুমি বলো। বাবা, আমি সবথেকে বুদ্ধিমান জীবনসাথীকে পছন্দ করেছি। আমার ঘোড়াও উড়তে শুরু করেছে। আচ্ছা, কিন্তু ঘোড়া আছে কোথায়? ওই রাস্তাতে সংক্রমিত অসুখ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনি কালকে ওকে দূর থেকে উঠতে দেখতে পাবেন। আগরির সঙ্গীর ছেলেটি একজন পাখি পোষা লোকের থেকে কিছু পাখি কিনে নিয়ে আসে। ওর পরিকল্পনা ছিল যে চিল দড়ি দিয়ে ঘোড়াকে ওঠাবে আর হাওয়াতে ওড়াবে। দূর থেকে দেখার কারণে রাজা দড়িগুলোকে দেখতেই পাবে না আর ঘোড়া উড়ছে এরকম মনে হবে। সকালে রাজা উড়ন্ত ঘোড়াকে দেখতে বাইরে পৌঁছয়। ওই দেখুন বাবা, ঘোড়া উড়ছে। কিছুক্ষণ পর্যন্ত তো চিল ঘোড়ার ওজন ধরে নেয়, কিন্তু তারপর ওরা ক্লান্ত হয়ে পড়ে আর ঘোড়া নিচে নদীতে পড়ে যায়। ভালো বুদ্ধি খাটিয়েছ অগরি, কিন্তু জীবনে চালাকি করে কোনো কাজ হয় না। এবার তুমি বলো সরস্বতী। বাবা, আমি আমার মনের মতো জীবনসাথীকে খুঁজে পেয়েছি। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, কিন্তু ঘোড়া উড়তে পারল না। ঘোড়া ওড়ার কথাটা তো আমি এমনিতেই বলেছিলাম। আজ পর্যন্ত কোনো ঘোড়া কি উঠতে পেরেছে? এই সুযোগ আমি দেখে নিলাম যে তুমি সবথেকে বেশি সৎ আর বিশ্বাসী। তুমি নিজের মতোই জীবনসাথীকে পছন্দ করেছো। তোমরা দুজনেই আমার রাজ্য পাওয়ার যোগ্য।